জীবনে বৃত্ত আসবে, বৈভব আসবে, ক্ষমতা আসবে, এটার একটা অর্থ আমরা সবাই কম বেশি বুঝি। আনফরচুনেটলি মিস করে যাই অনেক ক্ষেত্রেই গুডনেস উইল কাম। গুডনেস কিভাবে আসতে পারে, আমার জীবন মনের বিকাশ কি করে সম্ভব হতে পারে, আমি নিজের কাছে কিভাবে একটা অ্যাসেট হতে পারি নিজের কাছে নিজে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা অনেক সময় খোঁজার চেষ্টা করি। এবং সেইটা আজকে আমার স্বনির্বন্ধ অনুরোধ, যারাই আছেন এই WBCS কোচিং এর ক্লাসগুলো অ্যাটেন্ড করছেন, অ্যাসপায়ারেন্ট যারা, তারা প্রত্যেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন। এখন পাওয়ার যদি শুধু থাকে একচেটিয়া, গ্লোরি, যদি বৈভব গৌরব খুব নিরঙ্কুশ আধিপত্য পায় জীবনে, তাহলে তার পরিণতি কি হতে পারে ভুরি ভুরি দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। পাওয়ার স্বাভাবিকভাবে আমাদের দম্ভ আনে, দর্প আনে, অভিমান নিয়ে আসে। এবং গীতায় ১৬ অধ্যায় যাদের পড়ার সুযোগ হয়েছে তারাই দেখবেন যে ভগবান ওই অধ্যায়ের প্রথম ৩টে শ্লোকে দৈবী সম্পদ, জীবনের পিওরিটি, ট্রুথফুলনেস, নন ভায়োলেন্স, এগুলোর মহিমার কথা খুব বলেছেন, এগুলোর প্রয়োজনীয়তার কথা খুব বলেছেন। তারপরে চ্যাপ্টারের একটা সিংহভাগ, মেজরিটি পোর্শন, সেইখানটাতে ডিসকাশন রয়েছে আসুরি সম্পদ কি, এবং এই আসুরি সম্পদের বর্ণনা করতে গিয়ে দম্ভ, দর্প আর অভিমান, এগুলোকে খুব পার্টিনেন্ট, অত্যন্ত প্রাসঙ্গিক বলে চিহ্নিত করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং আমরা প্রত্যেকে ফিল করিও বটে। আমাদের জীবনে যতই লাক্সারি বাড়ে, যতই এমিনিটিস বাড়ে, বাহ্যিক দিক দিয়ে জীবনটাকে আরো আরামপ্রদ করার সুযোগ যত বাড়ে, আসলে মনের বিকাশ যদি তার সঙ্গে প্রপোর্শনেটলি না হয়, তাহলে মনের শান্তি হারিয়ে যায়। এবং এসেনশিয়াল কিন্তু ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দি ডে, দিনের শেষে আমি যখন নিজেকে নিজে ফেস করছি, তখন আমার মন কতটা শান্ত আছে, আমি নিজের প্রশান্তি নিজে ধরে রাখতে পারছি কিনা, আর অন্যের কাছে আমি শান্তি বিকিরণ করতে পারছি কিনা, রেডিয়েট করতে পারছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দিনের শেষে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারছি কিনা। গীতায়, মহাভারতে শান্তি পর্বে এটা খুব চমৎকার শ্লোক রয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিতঃ। আমি যদি কোনো প্রিন্সিপালকে ধরে রাখি, তাহলে সেই প্রিন্সিপাল আমাকে বাঁচাবে। সেই প্রিন্সিপাল হতে পারে, আমরা যে কথা বলছিলাম আগে, হতে পারে ট্রুথফুলনেস, সততা, অনেস্টি, সিনসিয়ারিটি, নন ভায়োলেন্স, অন্যের ক্ষতি করবো না, মানে ফিজিক্যাল লেভেলে শুধু নন ভায়োলেন্স নয়, অন্যের কোনো ক্ষতির চিন্তা পর্যন্ত বাদ দেওয়া। এইগুলো যদি প্র্যাকটিস করা যায়, তাহলে বলছেন রক্ষতি রক্ষিতঃ, যে এইগুলো প্রোটেক্ট করছে, যে এগুলো নিজের জীবনে কার্যকরী করছে, তার জীবনকে রক্ষা করবে ওই প্রিন্সিপাল গুলি। আমাদের ওই নিয়ে চিন্তিত হতে হবে। কাজে আমি সৎ জীবন যাপন করছি কিনা তার একটা নিরূপক হচ্ছে, মানদণ্ড হচ্ছে, আমি নিজের মনে শান্তি পাচ্ছি, আমি অ্যাংজাইটি ফ্রি হতে পারছি। নচিকেতার গল্প কঠোপনিষদে আমাদের অনেকের জানা থাকতে পারে। বালক নচিকেতা, বাবা তার দেখছেন যজ্ঞের আয়োজন করেছেন, এবং প্রাচীন ভারতে যজ্ঞের বিধি কি ছিল সেটাও আপনারা নিশ্চয়ই অনেকেই পড়ে থাকবেন। তো এখানে নিয়ম ছিল যে সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা যজ্ঞের যিনি হোতা, যে ব্রাহ্মণ, তার কাছে গিফট করা। তো নচিকেতা দেখছেন কি পুরো বিপরীত চিত্র, মানে বাবার সবচেয়ে ভালো জিনিসগুলো দেওয়ার কথা ছিল, সেগুলো না দিয়ে
সবচেয়ে খারাপ জিনিসগুলো, বয়সের ভারে যেগুলো একেবারে নুব্জ হয়ে গেছে, কোনো কাজে লাগছে না, গাভী এতটুকু দুধ দোয়ানোর শক্তিদার নেই, এইগুলো সব তুলে দিচ্ছেন ব্রাহ্মণের হাতে। এইগুলো দেখে নচিকেতা উদ্বিগ্ন হলেন, চিন্তায় পড়লেন, গিয়ে বাবাকে জিজ্ঞেস করছেন যে বাবা, আপনার তো সবচেয়ে প্রিয় যে দ্রব্য, প্রিয়তম দ্রব্যগুলো, সেগুলো দান করার কথা, আপনি তো আমাকে ভালোবাসেন, আমাকে কার কাছে দিয়েছেন? তো এবার 3 বার যখন এই বাচ্চা ছেলে প্রশ্ন করেছে বাবার কাছে, বাবা খুব রেগে গেছেন, বলেছেন তোমাকে যমের কাছে দিয়েছি। এবং সেই বালক নচিকেতা এটা শোনা মাত্রে উইথ অল হিজ সিরিয়াসনেস সেটাকে নিয়েছে এবং সে যম দুয়ারে পৌঁছে গেছে, যমের কাছে। যম হচ্ছেন মৃত্যুর দেবতা, তার কাছে গিয়ে 3 দিন ধরে পড়ে আছে। যমরাজ তখন বাইরে গেছেন। তারপরে যখন ফিরে এসেছেন যমরাজ, তখন তিনি প্রমাদ গুনেছেন, যারা বাচ্চা ছেলে, ব্রাহ্মণ বালক, ওই সময় সমাজে ব্রাহ্মণের স্থান খুব উপরে ছিল। তো ব্রাহ্মণ বালক এরকম না খেয়ে না দিয়ে পড়ে আছে, একে যদি আমি সার্ভ না করি প্রপারলি, তাহলে আমার খুব ক্ষতি হবে, আমার খুব পাপ হবে। তো কিভাবে তিনি সার্ভ করবেন? নচিকেতাকে বলছেন যে বাবা, তুমি 3 দিন ধরে কিছু খাওনি দাওনি, তো এর জন্য তুমি 3টে বর চেয়ে নাও, 3 boons। এখন নচিকেতা 3টে বরে কি চাইবে? প্রথম বরে সে বলছে যে আমি যেভাবে হুটোবাটি করে চলে এসেছি, বাবা তাইতে নিশ্চয়ই খুব টেনশনে পড়ে গেছে, তো তিনি যেন খুব স্মুথ লাইফ, টেনশন ফ্রি লাইফ, অ্যাংজাইটি ফ্রি লাইফ লিড করতে পারে। তারপরের বরে তার বরগুলোর সিকোয়েন্স আরো বেশি গভীর, তাৎপর্যবাহী, অনেক সিগনিফিকেন্ট। সেটা নিয়ে আমি এখন ডিসকাশনে ঢুকছি না, পরের দিকে না হয় ঢুকতে পারি। কিন্তু লক্ষ্য করছি যেটা, নচিকেতা তার কাছে যখনই কিছু চাওয়ার সুযোগ এসেছে, প্রথমে চাইছেন 1 নম্বর কথা বাবার জন্য, ফ্যামিলির জন্য, 2 নম্বর চাইছেন অ্যাংজাইটি ফ্রি লাইফ। তো এটা খুব এসেনশিয়াল। বোঝা যাচ্ছে আমাদের জীবন সম্পর্কে বোধ যত পরিবর্তিত হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, যত আমরা বুঝতে পারি we are essentially psychological beings, স্পিরিচুয়াল বিইং যদি বুঝতে নাও পারি, তাহলে এটা কম বেশি সবাই বুঝতে পারি, আমি কিন্তু দিনের সিংহভাগ সময় বেঁচে থাকি আমার মনের উপর ভর করে। খাওয়া দাওয়া, হাঁটা চলা, এর মধ্যে কতটুকু সময় আমার যায়? বেশিরভাগ সময় যায় নিজের মনের সঙ্গে মনকে এনকাউন্টার করতে। তো সেহেতু এটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা দিক যে আমরা খুব সাইকোলজিক্যাল এক্সিস্টেন্সটাকে প্রত্যেকে রিকগনাইজ করি, ফিল করি, সেই কারণে মনের লালন করা, নারিশ করা, এটাও যেন খুব গুরুত্ব পায়। এইটা হচ্ছে আমাদের বক্তব্য। কয়েক বছর আগে তদানীন্তন প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিদের সঙ্গে কোন সূত্রে মিলিত হবার সুযোগ পেয়েছিলেন এবং বলেছিলেন যে এটা ঘটনা দুর্ভাগ্যের হলেও যে এতদিন ধরে স্বাধীন হয়েছি আমরা, কিন্তু আমাদের ভ্যালু এডুকেশন, মূল্যবোধের শিক্ষা, সেটা প্রদান করার মতো, সেটা ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগ করে নেবার মতো সুযোগ আমাদের হয়ে ওঠেনি। পাঠ্যসূচিতে আমরা সব সময় রিকগনাইজ করি কে কত বেশি মুখস্থ করতে পারলো, কে কত বেশি ভালো পরীক্ষায় প্রডিউস করতে পারলো, রিপ্রোডিউস করতে পারলো, এইগুলোর উপরে নিশ্চয়ই এটা একটা মানদণ্ড হওয়া উচিত অবজেক্টিভলি ইভালুয়েট করতে গেলে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তার ইমোশনাল কোশেন্ট এবং পরবর্তীকালে এখন যখন আবার স্পিরিচুয়াল কোশেন্টের কথা বলা হচ্ছে, যদিও স্পিরিচুয়াল কোশেন্ট এটাকে ইনুমারেট করা সম্ভব কিনা এই নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু সামগ্রিকভাবে একটা ব্যক্তির যখন গঠন হচ্ছে, তার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইমোশনাল কোশেন্ট এবং তার স্পিরিচুয়াল কোশেন্ট, এগুলোর কন্ট্রিবিউশন নিশ্চয়ই সমানভাবে স্বীকৃত হওয়া উচিত। আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ পরিমণ্ডলে যখন কোনো ছাত্র আসে আমাদের বিশেষত রেসিডেন্সিয়াল কলেজগুলোতে, তখন 1 মাসের মধ্যে একটা খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন হয়, তার নাম হচ্ছে বিদ্যার্থী ব্রত হোম। আপনারাও যদি কেউ রামকৃষ্ণ মিশনের কোনো প্রতিষ্ঠানের ছাত্র থেকে থাকেন,
তাহলে নিশ্চয়ই তার সম্পর্কে অবগত আছেন। যদিও গত বছর কোভিড অতিমারীর কারণে এটা সম্ভব হয়নি, এবং আমরা জানি না সামনের দিনগুলোতেও কিভাবে সেটা এক্সিকিউট করা যাবে। তা সেই বিদ্যার্থী ব্রত হোমে ছাত্রদের 5টা অঙ্গীকার, 5টা ব্রত পালনের শপথ নিতে হয়। তার মধ্যে একটা হচ্ছে আমি নিজের স্বাস্থ্যটাকে খুব সুঠাম রাখার চেষ্টা করব, স্বাস্থ্য সচেতন হব, শরীর সচেতন। তো স্বাস্থ্য সচেতন হব, যত স্বাস্থ্য বিধি সব মেনে চলবো, বিশেষ করে এখন কোভিডের সময়। 2 হচ্ছে আমি খুব ডিসিপ্লিন লাইফ লিড করব। এখন লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাত্রিরে 2টো 2:30টে পর্যন্ত জেগে থাকা, তারপর বিহারের সঙ্গে সঙ্গে আহার, খাবার সিলেকশনেও কোনো কিছু আমাদের সংযম থাকে না। আমি একটা পার্টিকুলার কোনো একটা আইটেমের প্রতি আমার আসক্তি থাকতেই পারে, অ্যাটাচমেন্ট থাকতেই পারে, কিন্তু আমার শরীর তার জন্য ফিট কিনা সেই বিচার আমরা অনেক ক্ষেত্রেই করি না। তো এই ধরনের লাইফস্টাইল উন্মার্গগামী হয়ে যাওয়ায়, একেবারে যেমন খুশি ইনডিসিপ্লিন হয়ে যাওয়ায় তার পরিণতি কি হয় সেটাও আমরা অহরহ দেখতে পাচ্ছি চোখের সামনে। একেবারে ডিপ্রেশনের চূড়ান্ত গভীর গর্তের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে একটা বড় অংশের যুব সম্প্রদায়, সেটাও দেখতে পাচ্ছি। আমাদের মনে আছে কয়েক মাস আগে অত্যন্ত প্রমিসিং, প্রতিশ্রুতিমান একটি ছেলে, ওইরকম ভাবে শোনা গেল হঠাৎ দেখবেন সকালবেলা বাইক চালাতে গিয়ে গাছের সঙ্গে তার ওইভাবে ধাক্কা লেগে যায়, শরীর চলে যায়। কারণটা কি? সারা রাত ধরে সে জেগেছিল এবং ভোর রাতে তার এমন কোনো এসেনশিয়াল কোনো কাজ নেই, ভোর রাতে ওইরকম ভাবে আধো আধো ঘুম নিয়ে চোখে বাইক চালিয়ে বেরিয়েছে, এবং তার অবশ্যম্ভাবী পরিণতি যা হবার ছিল তাই হয়েছে। তো এই যে ইনডিসিপ্লিন লাইফস্টাইল, সেটাকে রেগুলেট করার জন্য গীতায় খুব সুন্দর একটা ডিকটাম রয়েছে, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু। বলা হচ্ছে যোগ হচ্ছে কর্মের কৌশল। কাজ আমরা করব, কিন্তু সেটা যেন উইথ প্রপার অ্যাটিটিউড হয়। আর 2 হচ্ছে আমার আহার এবং বিহার যেন খুব রেগুলেটেড হয়। আমাদের সনাতন সংস্কৃতিতে তো এরকমই ছিল। বিদ্যা মন্দিরে বা আবাসিক অন্যান্য রামকৃষ্ণ মিশন পরিচালিত প্রতিষ্ঠানে আমরা যেটা ধরে রাখার চেষ্টা করছি, যে ভোরবেলা উঠবো, একটু যাকে আমার পছন্দ, ঠাকুর হন, মা হন, স্বামীজি হন, এমনকি কোনো বরেণ্য দেশনায়ক হতে পারেন, নেতাজি হতে পারেন, গান্ধীজি হতে পারেন, বুদ্ধ হতে পারেন, যিশু হতে পারেন, তার চিন্তন করব, কিছু সময় কিছু ভালো চিন্তা করব। যদি কেউ বলেন যে না আমার নিরাকারে উৎসাহ, নিরাকারে আমি আনন্দ পাই বেশি, তার কথাই চিন্তা করবে। তো একটু অন্যের হিতার্থে চিন্তা করা, আর যদি কোনো হোলি স্পিরিটের কথা মনে হয় তার কথা চিন্তা করা, অথবা যদি কেউ ভগবানে বিশ্বাসী হন পরমেশ্বরের কাছে প্রার্থনা করা, সবার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক। তো এইভাবে দিনের সূত্রপাত হতো, হয়ও এখন। আর তারপরে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে সারাদিন ভর যা কাজ থাকলো সেইটা করে, পরিমিত আহার করে, তারপরে রাত্রিরে ঘুমোতে যাবার আগে সারাদিনের একটা ব্যালেন্স অ্যাকাউন্ট নিয়ে নেওয়া। আমি সারাদিনে কি করেছি, অন্যের জন্য কতখানি করেছি, নিজের জন্য কতখানি করেছি, আর এখান থেকে আমি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করি। তো এইভাবে মোল্ড অফ লাইফ, জীবনের যে গতিবিধি, লাইফস্টাইল, সেটাকে রেগুলেট করা, এটা খুব এসেনশিয়াল। তাহলে এটা হচ্ছে 2 নম্বর ব্রত, আমি একটা ডিসিপ্লিন লাইফ লিড করব। 3 নম্বর হচ্ছে আমি সত্য পরায়ণ হব। স্বামীজি বলছেন সত্যের বিনিময়ে সবকিছুকে পরিত্যাগ, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ছাড়া যায়। রাম চট্টোপাধ্যায়, তার ডেরেগ্রামে বাড়ি, এবং সেখানে তাকে ফলস উইটনেস দিতে হবে, মিথ্যা সাক্ষ্য দিতে হবে। জমিদার রামানন্দ রায় বললেন যে এইটা আপনাকে করতে হবে,
না করলে আপনার মুন্ডপাত হবে, আপনাকে আবার ভিটে মাটি উচ্ছিন্ন হতে হবে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওইটাই বোল্ডলি অ্যাকসেপ্ট করলেন যে সত্যকে কোনো কিছুর বিনিময়ে পরিত্যাগ করা যায় না। সত্যকে ধরে রাখলে ভগবান আমার সাথী হবেন। ঠাকুর বলতেন সত্য কথা যে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে, এবং বাস্তবিক তাই হলো। ভিটে বাড়ি তার উচ্ছেদ হলো ঠিকই, কিন্তু আমরা জানি কামারপুকুরে এসে তিনি জায়গা পেলেন। শুক্লাল গোস্বামী তার বন্ধু ছিলেন, তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, ওইখানে তার নতুন বসত বাটি হলো। এবং সবচেয়ে বড় কথা কি, স্বয়ং ভগবান তার ঘর আলো করে নিজে অবতীর্ণ হলেন তার কাছে। তো এইগুলো ঘটে থাকে, এই কালেও ঘটে থাকে। আমরা যারাই প্র্যাকটিস করার চেষ্টা করি সত্য কথা, সৎ আচরণ, দেখি কোনো না কোনো ভাবে এটা আমার মনের ইকুয়ানিমিটি, মনের সমত্ব ধরে রাখার ক্ষেত্রে একটা বড় কন্ট্রিবিউশন করছে। আর ভগবান যে প্রতিজ্ঞা করেছেন যোগক্ষেমম বহাম্যহম, ওইরকম ভাবে যে প্রিন্সিপাল ধরে রাখলে সেই প্রিন্সিপাল আমাকে প্রোটেক্ট করে, এটাও দেখি আমরা ভেরিফাই করার সুযোগ পাচ্ছি আমার জীবনে। যোগক্ষেমম বহাম্যহম বলছেন এসেনশিয়াল কোনো কিছু তোমার অভাব হবে না। যে ভগবানকে, সত্য রূপী ভগবানকে আশ্রয় করে থাকে, সে জীবনের অপরিহার্য যে অঙ্গগুলো, যে জিনিসগুলো, সেইগুলো থেকে কোনোভাবে ডিপ্রাইভড হবে। এটা হলো সত্য আচরণ। আর তারপরে 4 নম্বর ব্রত হচ্ছে আমি পরার্থে জীবন যাপন করব, আমি আনসেলফিশ হব। নিঃস্বার্থপরতাই ভগবান, স্বামীজি বলছেন। তো এটার একটু প্র্যাকটিস করার আমি চেষ্টা করবো, যার যতটুকু সামর্থ্য আছে। আর 5ম ব্রত হচ্ছে আমি যে এই বিরাট নতুন বিদ্যামন্দির পরিবার বা নতুন আমার যে বিদ্যায়তন, সেই পরিবারভুক্ত হলাম। সেই পরিবারের সকলের সঙ্গে আমি নিজেকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, বৃহৎ পরিবারের অঙ্গীভূত বলে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করব, গৌরবান্বিত হওয়ার চেষ্টা করব। এই 5টা যে ব্রত, সেটা বিদ্যামন্দিরে বা যে কোনো রামকৃষ্ণ মিশন প্রাণ প্রতিষ্ঠানে আসার পর বিদ্যার্থীদের গ্রহণ করতে হয়। এবং আমরা দেখতে পাই যে বাইরের জীবনটাকে এটা যেমন যতখানি নিয়ন্ত্রিত করে, তার পাশাপাশি তার সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে এই তার উচ্চারিত অঙ্গীকার বাক্যগুলো যেহেতু তার মনে ক্রিয়াশীল থাকে, কাজ করে যায়, সেই কারণে তার ব্যক্তি জীবনটাও ওইরকম ভাবে আস্তে আস্তে তার গতিপথ নির্ধারিত হয়ে যায়, ব্যক্তি জীবনটাও সুনিয়ন্ত্রিত হয়ে যায়। যে কথা নিয়ে আমরা শুরু করেছিলাম যে পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, কথাগুলো এক্সট্রিমলি পার্টিনেন্ট আপনাদের ক্ষেত্রে আরো বেশি করে। কারণ নিশ্চিতভাবেই আপনাদের মধ্যে অনেকেই WBCS, IAS বা ওই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের পরীক্ষায় নিশ্চয়ই কৃতকার্য হবেন, এই প্রত্যাশা তো আমাদের থাকবেই। ভালো প্রশিক্ষণ পাচ্ছেন, ট্রেনিং পাচ্ছেন, তার ফল নিশ্চিতভাবেই অনেকেই পাবেন। আপনাদের নিজেদেরও উদ্যোগ রয়েছে। তো তখন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর, ক্র্যাক করার পর, এক্সাম ক্র্যাক করার পর, তখন যেন পাওয়ার আর গ্লোরি ওইটাকে চ্যানেলাইজ করতে পারি থ্রু গুডনেস। পাওয়ার উইল কাম, গ্লোরি উইল কাম, গুডনেস উইল কাম। আমার মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে, সৎ বৃত্তিগুলো রয়েছে, তার সঙ্গে যেন পাওয়ার আর গ্লোরির সমন্বয় সাধন করতে পারে। একটা কথা নিশ্চয়ই তার আগে আমাদের সবাইকে স্মরণ করতেই হবে যে পরীক্ষায় সাকসেস, সাফল্য পাওয়ার জন্য নিজের শক্তিতে, আত্মশক্তিতে নির্ভরশীল হতে হয়। সেই সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা প্রত্যেকে সজাগ রয়েছেন, আত্মবিশ্বাস আপনাদের প্রত্যেকের রয়েছে। স্বামীজির লিটারেচার পড়লে বারবার আমরা দেখতে পাই আমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে, সেই অনন্ত শক্তির স্ফুরণ ঘটানো সম্ভব। তা
আমাদের প্রত্যেকের মধ্যেই শক্তি রয়েছে লেটেন্ট, সুপ্ত অবস্থায়। স্বামীজি বলছেন এটার ম্যানিফেস্টেশনে শুধু প্রভেদ, মানুষে মানুষের প্রভেদ হচ্ছে ওই শক্তির জাগরণের প্রকাশের তারতম্যে। তো সেই প্রকাশ ঘটানোর জন্য আপনাদের নিজেদের দিক থেকে তাগিদ তো থাকবেই। তা ওইটাকেই স্বামীজি তার কথায় বলছেন ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। প্রত্যেকের মধ্যে সুপ্ত অবস্থায় শক্তি রয়েছে, তার স্ফুরণকে কতখানি ঘটাতে পারবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে জিজ্ঞাস্য, জানার। এবং আপনাদের ছকে বাঁধা যে সিলেবাস রয়েছে সেটা তাতে যে ট্রেনিং আপনাদের দেওয়া হচ্ছে তা নিশ্চয়ই তাতে উদ্দীপকের কাজ করবে, কিন্তু ফাইনালি আপনার শক্তির স্ফুরণ ঘটাতে হবে আপনাকে নিজেকে। তো সেটা হলো একটা দিক। যখন এই যে ট্রেনিং এর মধ্য দিয়ে আপনারা যখন যান উইথ অল দি আর্নেসনেস অ্যান্ড সিরিয়াসনেস, তখন বারবার আপনাদের দেখে আমাদের শ্রদ্ধা হয়। বিদ্যা মন্দিরে যখন ছাত্ররা হস্টেলে থাকতো, পরীক্ষার আগে যখন পড়াশোনা করতো, এত সুন্দর মনে হতো তাদের দেখে, মুখের ছবি। অনেক সময় আতঙ্ক চলে আসে পরীক্ষার আগে, খুব টেনসড হয়ে যাই আমরা, তখন সেটা একটু বাড়তি মাত্রায় চলে যায়। কিন্তু আদারওয়াইজ যখন আমরা খুব সিরিয়াসনেস নিয়ে, আমাদের সমস্ত আন্তরিকতা নিয়ে যখন পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন প্রস্তুতি চালিয়ে যাই, তখন আমরা ফিল করি যে তাদের মুখচ্ছবিতে সত্যি একটা অদ্ভুত সাত্ত্বিক গুণের বিকাশ হয়েছে। আপনারা জানেন প্রত্যেকেই গীতায় আমাদের 3টে গুণের কথা বলা হয়েছে, সত্য, রজ আর তম। যখন আমাদের মধ্যে প্রচন্ড কাজের উদ্দীপনা আসে, এই যেমন ধরুন এখনই আমি আইএএস ক্র্যাক করব, আমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করব, আমি আরো সিজিএল ক্র্যাক করব, এই ধরনের একটা কাজ করার স্পৃহা যখন আসে, সাফল্য পাওয়ার জন্য যখন আমি উদ্গ্রীব হই, তখন তাতে রজগুণের প্রেরণা থাকে, ডায়নামিসিটি। খুব সুন্দর এটা। আরেকটা আছে তার নিচের তলায়, তমগুণ। আচ্ছা 1 মিনিট, একটা আমাদের ফোন এসছে, আমি একটা ডাব্লিউবিসিএস এর একটা কোচিং চলছে, লেকচার চলছে। তা যে কথা বলছিলাম যে তমগুণ সব ভুলিয়ে দেয়। ওর আমি পারবো না, আমার পক্ষে আর সম্ভব, এ তো মহা মুশকিল, এত হ্যাপার মধ্য দিয়ে কে যাবে, এত পড়াশোনা করতে হবে, এত ঘন্টা ট্রেনিং, তারপরে আবার নিজের পড়াশোনা এত করে সাকসেস অ্যাটেন্ড করার দরকার, আমি চুপচাপ থাকি, নিজের শান্তি নিজের মনে থাকে। এইটা হচ্ছে তমগুণের লক্ষণ। নিজের শক্তি সম্পর্কে একেবারে অনবহিত করে দেয়, ভুলিয়ে দেয়, যেটা কিনা স্বামীজি বলছেন যে ওই সময়টায় স্বামীজি ঠাকুর আসার আগে ভারতবর্ষের যে অবস্থা হয়েছে, ভারতবর্ষ গোটা জাতটা ঘুমিয়ে গেছে। কোনো ব্যক্তি ঘুমোতে পারে, গোটা জাতও ঘুমিয়ে যায়, এটা আমরা দেখার সুযোগ পেয়েছিলাম ওই সময়টা। যে কারণে মুসলিম কয়েক হাজার ওয়েস্টার্নার তারা এসে এই এত কোটি কোটি ভারত লোকের যে দেশ ভারতবর্ষ, তাকে দমন করতে পারলো, কন্ট্রোল করতে পারলো ওভার দি ইয়ার্স। তার কারণটা ছিল ওই, আমরা নিজেদের শক্তি সম্পর্কে আদৌ সজাগ ছিলাম না, জাতিগত তমগুণে আচ্ছন্ন হয়ে গেছে। তম হচ্ছে সবচেয়ে খারাপ, তারপরে উপরে আছে রজগুণ। রজগুণ কাজের খুব উদ্দীপনা নিয়ে আসে, আমি পারবো এই বুদ্ধি আসে, এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মাল্টিফেরিয়াস হয়ে যায়, 1 পয়েন্টের হয় না। অনেক সময় রজগুণে এইটা হয় গোলমাল, মনের প্রশান্তি আসে না, প্রচুর অ্যাক্টিভিটি করব, ছড়িয়ে যাবে, কিন্তু লক্ষ্যটা কি, গোলটা কি, সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট নির্দেশনা রজগুণের প্রভাব থেকে আমরা পাই না। আর ফাইনালি আসে সত্যগুণ,
যখন ইকুয়ানিটি অফ মাইন্ড, মনের সাম্য ভাব যখন ধরে রাখা সম্ভব হয়, পয়েজড, একটা লোককে দেখেই মনে হয় সে খুব শান্তিতে আছে, মুখে চোখে তার খুব আনন্দের উদ্ভাস। রবিশঙ্কর যখন সেতার বাজান, খুব আপন মনে যখন বাজিয়ে চলে, তার চোখে মুখে যেমন আনন্দ, তার অডিয়েন্স যারা যারা এটা প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছে তারাও খুব আনন্দ পাচ্ছে। সচিন যখন খুব মনের আনন্দে ব্যাট নিয়ে ক্রিজে পড়ে আছেন, তার নিপুণ শৈলীর প্রদর্শন করছে, তখন তারও আনন্দ, তার সঙ্গে যারা আছেন তারাও এটা উপভোগ করতে পারছেন। কাজেই সূর্যকে যেমন পরিচয় করিয়ে দিতে হয় না, এটা হতে সূর্য প্রদীপ জ্বালিয়ে এই সূর্যের মুখ দেখি, তো সত্যগুণের যখন বিকাশ তখন আপনা আপনি লোকে দেখেই চিনতে পারে এ হচ্ছে খুব সাত্ত্বিক লোক, আমরা খুব আনন্দে আছি, এর সঙ্গ পেয়ে আমরা খুব শান্তিতে আছি। তো এখন রজগুণের নিশ্চয়ই বিকাশ প্রয়োজন তমগুণকে ডমিনেট করার জন্য, অবদমিত করার জন্য, কিন্তু ফাইনালি সাত্ত্বিক বৃত্তিরও অনুশীলন প্রয়োজন। আমরা মনের প্রশান্তিও ধরে রাখি। তো এই যে এই সাত্ত্বিক বৃত্তির আমরা কিছু প্রতিচ্ছবি আমরা দেখতে পাই যখন ছাত্ররা পরীক্ষার মুখে তারা খুব মন দিয়ে পড়াশোনা করে। তো এইটা আপনারা এখন নিশ্চয়ই প্রস্তুতি পর্বে প্রত্যেকে ফিল করছেন যে মন যখন আমার খুব কন্ট্রোলে ছিল, তখন খুব অল্প সময়ে আমি অনেক বেশি জিনিস শিখতে পেরেছি। একটা জিনিস দিনের পর দিন চেষ্টা করে আমরা তার সারার্থ বুঝতে পারি না, এটা তার তাৎপর্য বুঝতে পারি না, কিন্তু আমার মন যখন খুব কন্ট্রোলে থাকে, বশীভূত থাকে, তখন অল্প সময়ে দেখে অনেক কিছু হয়ে যায়। তো যে কথাটা আবার ঘুরে ফিরে আসছে, আমরা এসেনশিয়ালি সাইকোলজিক্যাল বিংস, কাজেই মনের দিকে দৃষ্টিপাত নিশ্চয়ই করা প্রয়োজন। এটা হলো মনের এই ত্রিবিধ বৃত্তির কথা বলা হলো, সত্য, রজ আর তম। তখন ভারতবর্ষে এখনকার যে অবস্থা, সাধারণভাবে তমগুণকে আমরা জাতিগতভাবে অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি, রজগুণের বিকাশ হয়েছে, কিন্তু এটাকেও ছাপিয়ে যেতে হবে। এক সময়ে আমাদের খুব সাত্ত্বিক বৃত্তি সম্পন্ন হতে হবে, এবং এর দৃষ্টান্ত কিন্তু একেবারে যে পাওয়া যাচ্ছে না এই সমকালীন সমাজে এমন নয়। তা আমরা বলছিলাম যে পাওয়ার আর গ্লোরির সঙ্গে সঙ্গে এই গুডনেস আসা খুব এসেনশিয়াল। গুডনেস আমার নিজের জীবনকে মহিয়ান করবে, তার সঙ্গে সঙ্গে গোটা সোসাইটির পক্ষে অশেষ কল্যাণের কারণ হবে। স্বামীজি পরিব্রাজক অবস্থায় ভারতবর্ষের যে এত দৈন্য দশা, এত গরিবী, এটা যখন রিয়েলাইজ করেছেন, তার সঙ্গে সঙ্গে এটাও ফিল করেছেন যে সমাজকে যারা পরিচালনা করছেন, সমাজের মাথার উপরে যারা দাঁড়িয়ে আছেন, নৃপতিবর্গ, রাজন্যবর্গ, তাদের যদি মধ্যে কিছু সদ্ভাব ঢুকিয়ে দেওয়া যায়, কিছু সাধুভাব, অন্যের জন্য কিছু করা, এই ভাবনাগুলো যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে দেশ হয়তো অনেক উপরে উঠে যাবে, তার অগ্রগমন খুব ত্বরান্বিত হবে। ওই কারণে গিয়ে যেখানেই পাচ্ছেন ক্ষেত্রীর রাজার কাছে গিয়ে সৎপ্রসঙ্গ করছেন, দেশবাসীর এত দৈন্য দশার কথা বলছেন, রামনাদের রাজার কাছে গিয়ে বলছেন, রামনাদের রাজাকে বলছেন যে দেখুন রাজা, দেশ জুড়ে এত যে দৈন্য, এত যে টাফ টাইম, তো তার কারণটা কি? কারণটা হচ্ছে রাজারা তারা দেশের মানুষের কথা ভাবছেন না। So this life is transient. The vanities of the world are, this life is short. The vanities of the world are transient. They alone live who live for others. The rest are more dead than alive. বলছেন এই জীবনটা ক্ষণভঙ্গুর, আজকে আছে কালকে নেই,
চলে যাবে, যাবেই তো। আমরা এই কোভিডের সময় আরো বেশি মর্মে মর্মে রিয়েলাইজ করছি কোন মুহূর্তে কার শরীর চলে যাচ্ছে তার ইয়ত্তা। আমরা নিজেরাই বিদ্যা মন্দিরের মধ্যেই দেখেছি কত প্রিয় পরিজনকে হারিয়েছি। তো এইটা খুব প্রমিনেন্টলি এস্টাবলিশ হয়েছে কোভিড পর্বে। জীবনটা সত্যি ক্ষণভঙ্গুর, লাইফ ইজ শর্ট। আর যারা বেঁচে থাকবেন তাদের কাছে অনন্তকাল তারা বেঁচে থাকবেন এমন নয়। আমাদের একজন মহারাজ ট্রেনিং সেন্টারে লেকচার দিচ্ছিলেন, আমাদের ট্রেনিং হয়, তো সেই ট্রেনিং সেন্টারে লেকচার দিচ্ছিলেন, দিতে বলছেন যে আই হোপ আই ক্যান কনক্লুড দিস লেকচার বাট আই এম নট শিওর। এতখানি অনিত্য, এতখানি পরিবর্তনশীল এই জগৎ। এইটা যখন অবস্থা, সেখানে দাঁড়িয়ে তাহলে রেমেডি কি? এই জগতে শান্তি পাওয়ার উপায়টা কি? মনের শান্তি ধরে রাখার উপায়টা হচ্ছে দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। এটাই বেঁচে থাকা। যে বাঁচায় আমরা অন্যের জন্য কিছু করি, অন্যের জন্য বাঁচি, অন্যের জন্য চিন্তা করি। ওই জন্য বলছিলাম যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমরা চিন্তা করব সবাই ভালো থাকুক, আমার সঙ্গে যারা ট্রেনিং নিচ্ছে তারাও ভালো থাকুক। ওখানে কোনো কম্পিটিশন নেই, আমরা একটা বড় পরিবারভুক্ত আছি। আমার সমাজের প্রত্যেকটি মানুষ বেঁচে থাকুক, যে যেমন স্ট্যাটায় আছে। ভারতবর্ষে সবাই বাঁচুক, সবাই ভালো থাকুক, আর ভারতবর্ষের বাইরেরও সবাই ভালো থাকুক। মানুষ সমাজের সবাই ভালো থাকুক, মানুষ সমাজের বাইরে যারা আছে, যে সমস্ত জীব আছে এবং জড় আছে তারাও ভালো থাকুক। এই ধরনের প্রার্থনা করলে আমাদের মনের উদারতা বাড়ে, বিস্তার বাড়ে, আর আমরা নিজের মনে খুব দেখি আমি খুব হ্যাপি ফিল করছি, আমি খুব সুখী হচ্ছি। So they alone live who live for others. The rest are more dead than alive. জগতে এত লোক তো আছে শরীর নিয়ে, তারা বেঁচে পড়তে আছে। সত্যি কি এটা বেঁচে থাকা? এই বেঁচে থাকার কোনো মূল্য নেই। আমরা নীরব মোদীর কথা শুনে থাকি, আমরা পরবর্তীকালে অনেক অনেক স্ক্যাম কেলেঙ্কারির কথা শুনে থাকি। তো সেই কেলেঙ্কারির নায়ক যারা, তারা একটা ভুল করেছিল, আসলে ভুল করেছিল এই জগৎটাকে তারা সত্য ধরে নিয়েছিল, চিরকাল তারা বেঁচে থাকবে। এই জগতের যা কিছু ধন আছে, মান আছে, বিলাস আছে, বৈভব আছে, এগুলো তার সঙ্গী হয়ে থাকবে অনন্তকাল। এটা তারা এক্সিওম হিসেবে, স্বতঃসিদ্ধ হিসেবে নিয়েছিল। মারাত্মক ভুল। সেই কারণে ভ্রান্তির বশেই কাজগুলো করতে পেরেছি। কর্ণের কথাও শুনি, রাবণের কথাও শুনি, আমরা কংসের কথাও শুনি, এবং অতি সাম্প্রতিক কালে যদি আধুনিক কালের কথা ভাবি, হিটলার, মুসলিনের কথাও শুনি। তাদের প্রত্যেকেরই তো জীবনে বিরাট অতুল সম্পদ ছিল, বৈভব ছিল। এগুলো নিয়ে তারা কি সত্যি ফাইনালি জীবন থেকে কিছু পেলেন? কিছু মাত্র লাভ করতে পারেননি। তাদের পাওয়ার ছিল, গ্লোরিও ছিল, কিন্তু গুডনেসের অভাব হয়ে গেছে। তো পাওয়ার, গ্লোরির পাশাপাশি গুডনেসকে ইকুয়ালি যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে জীবনে আমরা দেখতে পাবো শান্তি আসছে না। একটা কুম্ভকর্ণের জন্ম হচ্ছে, একটা রাবণের জন্ম হচ্ছে, কিন্তু একটা বিবেকানন্দ, একটা বুদ্ধ, একটা রামকৃষ্ণের জন্ম, একটা মোহাম্মদের জন্ম যদি হতে হয়, তাহলে ওই গুডনেসের পেছনে আমার সমস্ত শক্তিকে নিয়োজিত করতে হয়। আর যখন ওই গুডনেস, আমার মধ্যে যে ভালোত্ব রয়েছে, তার যখন স্ফুরণ হলো, আগের গুলো অটোমেটিক্যালি চলে আসবে। আমার হৃদয়ের বিস্তার হলে অটোমেটিক্যালি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, যখন দেখতে পাবো পাওয়ার, গ্লোরি তার পিছু পিছু ছুটবে, আমাকে তার পিছনে ছুটতে হবে না। স্বামীজি বলছেন, যখন হৃদয় আর মস্তিষ্কের মধ্যে সংঘাত হবে, তখন কোনটা নেবে? বলছেন না, তখন হৃদয়ের কথাই শুনবে। কারণ হৃদয়ের ভাষা আব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগতের প্রত্যেকে বুঝতে পারে। আমি যে ভালোবাসি, একটা কুকুরটা, বেড়ালটা, পিঁপড়েটা পর্যন্ত বোঝে। কাজেই ভালোবাসার ভাষা সবাই বোঝে, সুতরাং হৃদয়কে অগ্রাধিকার দিতে হবে। হৃদয়ের ভাষা সবাই বোঝে, সুতরাং মস্তিষ্কের বিকাশ যেমন হবে আমার নিশ্চিতভাবেই প্রয়োজন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসুক, আমরা আন্তরিকভাবে চাই। তার সঙ্গে সঙ্গে হার্ট, হৃদয়ের বিস্তার হোক।
স্বামীজি তিনটে এইচ এর কথা বলছেন, হেড, হার্ট আর হ্যান্ড। প্রথমে আমি মস্তিষ্ক দিয়ে বিশ্লেষণ করব, প্রথমে আমি হৃদয় দিয়ে অনুভব করব যে দেশের মানুষ সত্যি কষ্টের মধ্যে রয়েছে, এই করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই খুব সাফারিং এর মধ্য দিয়ে যাচ্ছে, আমি এটা মর্মে মর্মে উপলব্ধি করার চেষ্টা করি। দুই হচ্ছে, যখন আমি ফিল করলাম যে এটা একটা দারুণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের গোটা দেশ, গোটা সমাজ, তখন মস্তিষ্ক দিয়ে আমি একটা উদ্ভাবন করব নতুন পন্থা, যাতে কিনা এই যে সংকট সেখান থেকে মানুষের পরিত্রাণের কোনো পথ বেরিয়ে আসে। তাহলে থ্রু হার্ট উই রিয়েলাইজ, থ্রু হেড উই ইনভেন্ট, কি করে এই সমস্যার সমাধানের পথ পেতে পারি। আর ফাইনালি যখন ওই পন্থার উদ্ভাবন হলো, মস্তিষ্ক যখন নির্দেশনা দিল যে এই পথ দিয়ে মানুষের তার সাফারিং এগুলোকে আমরা এমিলিওরেট করতে পারি, তখন আমি আমার সমস্ত শক্তি দিয়ে, আমার সমস্ত কায়া দিয়ে, আমার হ্যান্ডস, থ্রু মাই হ্যান্ডস আমি ওটাকে এক্সিকিউট করতে পারি। যখন একটা রাস্তা বেরিয়ে গেল তখন সেটাকে এক্সিকিউট করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি। এটা হলো থ্রু হ্যান্ড। স্বামীজির ক্ষেত্রে যেমন হয়েছিল, কন্যাকুমারীতে দেশের শেষ শিলাখণ্ডে বসলেন, বসে পরিব্রাজক অবস্থাতেই গোটা দেশটাকে চষে বেরিয়েছেন, মানুষের দুঃখ ফিল করেছেন, ফিল বাই চিলড্রেন। পরবর্তীকালে আলাসিঙ্গা পেরুমলকে লিখছেন। তো কন্যাকুমারীর শিলাখণ্ডে বসে তিনি ধ্যান করে মস্তিষ্কের চরমতম বিকাশ ঘটিয়ে তিনি পথ খোঁজার চেষ্টা করলেন যে কিভাবে এই সাফারিং, দেশবাসীর এই যে কষ্ট, এই থেকে পরিত্রাণ পন্থা কি হতে পারে বার করলেন। তারপরে কত ধরনের অর্ডস আসছে, বিদেশ যাওয়া এবং সেখানে গিয়ে ভারতবর্ষের অতীত গৌরবের কথা প্রচার করা, আর কয়েকজন সন্ন্যাসী সংঘ তিনি প্রতিষ্ঠা করবেন। সন্ন্যাসীদের দ্বারা, সন্ন্যাসীরা হচ্ছেন জগৎগুরু, লোকগুরু, সবাই ওই ঘরে ঘরে গিয়ে ভারতবর্ষের যে প্রাচীন সংস্কৃতি, মূল্যবোধ, এগুলোর কথা প্রচার করবেন আর সবাইকে মাথা তুলে দাঁড়ানোর জন্য তারা প্রেরণা যোগাবেন। এই মোটামুটি ওয়ার্কআউট করলেন কন্যাকুমারীর শিলাখণ্ডে বসে। তারপরে যখন এটা এক্সিকিউশনের প্রশ্ন, একেবারেই স্মুথ ছিল না। আমরা জানি দেশের মানুষ তার বিপক্ষে দাঁড়িয়েছেন, বিদেশে গিয়ে বিভুঁয়ে গিয়ে একেবারে ত্যাগভূমি ভারতবর্ষ থেকে ভোগভূমি ইউরোপে গিয়ে একেবারে টোটালি অ্যালিয়েনেটেড কালচার, সেখানে গিয়ে ফেস করতে হচ্ছে অপোজিশনকে। তার ব্যক্তি চরিত্রের উপরে কালিমা লেপন করার চেষ্টা করা হয়েছে, তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে, এবং সেগুলো লিড করছেন অনেক ক্ষেত্রেই ভারতবর্ষেরই তার সহগোত্র, তার জাত ভাইরা। তো এইগুলোকে দেখতে হচ্ছে স্বামীজিকে, বিদেশিরাও অনেক ক্ষেত্রে তার বিপক্ষে দাঁড়াচ্ছেন। তো এইগুলোর এগেইনস্টে ফাইট করা কেন না, তিনি ওই যে ঠিক করেছেন ভারতবর্ষের মানুষের তার যে এত সাফারিং রয়েছে তার হাত থেকে পরিত্রাণের এই হচ্ছে উপায়। বিদেশে যেতে হবে, ভারতবর্ষের দিবে আর নিবে, মিলাবে মিলিবে, ভারতবর্ষে কিছু দেওয়ার আছে, সেটা পশ্চিমের কাছে তুলে ধরতে হবে, দিতে হবে, তবে সেখান থেকে অ্যাসিস্ট্যান্স পাওয়া যাবে। আমরা যে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি, সেটা শুধু দাও দাও বলে চেঁচালে হবে না। স্বামীজি বলছেন যদি আমরা কিছু দিতে পারি তবেই তারা বিনিময়ে কিছু ফিরিয়ে দিতে চাইবে। তা এইটা স্বামীজি আসলে যে কথাগুলো বলেছেন সবই তার জীবনে, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়। তো তিনটে এইজের সুষম বিকাশের কথা যে স্বামীজি বলছেন, এটা তার নিজের জীবন থেকেই শিক্ষা নিতে পারি আমরা। তো এই বর্তমান কালে তিনটে এইচের বিকাশ যে কোনো চরিত্রে হচ্ছে না এমনও নয়, আপনাদের মধ্যেই আপনারা তাকালে দেখতে পাবেন এই ধরনের ব্যালেন্সড গ্রোথ অনেক অনেক চরিত্রে হয়েছে, হয়ে চলেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে চন্দননগরের ভিডিও দেবদত্তা রায় কোভিড আক্রমণের সময় প্রথম ফার্স্ট ওয়েভ,
তো কিভাবে ভদ্রমহিলা এগিয়ে গেলেন নিজ প্রাণ বিপন্ন করে পর্যন্ত, যেহেতু আমার উপর হচ্ছে ডিউটি কনসিয়াসনেস রয়েছে, সেটা আমি প্রপারলি এক্সিকিউট করব। দুই হচ্ছে ফিল মাই চিলড্রেন, অন্যের জন্য আমি চিন্তা করব। এটা শুধু ডিউটি কনসিয়াসনেস থেকে, অ্যালার্টনেস থেকে আসে না। দেশের জন্য প্রাণ দিয়ে দেওয়া, শহীদ হয়ে যাওয়া, এটা শুধু ডিউটি বাউন্ড হয়ে করা সম্ভব। স্বামীজির ক্ষেত্রে যেমন, তার উত্তরসূরিদের ক্ষেত্রেও তেমন এই গুণগুলোর বিকাশ আমরা দেখতে পাই। তো দেবদত্তা রায় হচ্ছেন এই ধরনের একটি উজ্জ্বল চরিত্র, যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই পরহিতায় জীবনপাত করা। স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ভগবান। ভগবানের এত সংজ্ঞা আমরা শুনতে পাই, সো মেনি ডেফিনেশনস। কেউ বলছেন তিনি সাকার, তার একটা আকার রয়েছে। কেউ বলছেন তার কোনো আকার নেই, নিরাকার। কেউ বলছেন তার গুণ আছে, তিনি সগুণ। কেউ বলছেন তার কোনো গুণ নেই, নির্গুণ। ফর্ম অর ফর্মলেস, উইথ ফর্ম অর উইদাউট ফর্ম, উইথ অ্যাট্রিবিউট অর উইদাউট অ্যাট্রিবিউট। এই ধরনের কত কি বিতর্কের জায়গা তৈরি হয়েছে। স্বামীজি একটা ইউনিভার্সাল ডেফিনিশন দিলেন যে ভগবানের উপাসনা করতে হলে সত্যি এইটার কোনো কিছুতেই আমার বিশ্বাসী না হলেও চলবে, যদি আমি ট্রুলি মর্মে মর্মে বিশ্বাস করি আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ভগবান। যদি আমার শরীর, মন এবং বাক্যের দিক থেকে আমি ট্রুলি আনসেলফিশ হতে পারি, তাহলেই ভগবানের উপাসনা হবে। জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর। কাজেই আপনারা যারাই সাকসেসফুল হবেন আইএএস, ডব্লিউবিসিএস পরীক্ষায়, তাদের সামনে দেশ ও দশের সেবা করার একটা বিরাট সুযোগ আসবে। তো সেই সুযোগের পরিপূর্ণ সদ্ব্যবহার আপনারা করবেন, এটাই আমাদের বিনত নিবেদন। তো একটা হচ্ছে সোসাইটির কাছ থেকে আমরা প্রত্যেকে নিচ্ছি এই সম্পর্কে একটা অ্যালার্টনেস। জন্মসূত্রে তিনি আমাদের কাছে কত ধরনের ঋণের কথা বলা হয়েছে শাস্ত্রে। পিতৃঋণ, আমি যে বংশে জন্ম নিয়েছিলাম সেই পরিবার থেকে আমি গ্রহণ করেছি, তার পরিবারের আশ্রয়ে আমি প্রতিপালিত হয়েছি, আমার গ্রোথ হয়েছে, পিতৃঋণ। তারপরে দেবঋণ, আমাদের ফোর ফাদার্স যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। দেবতা বলতে আমরা জেনারেল ওয়েতে, আমরা যদি আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছেন তাদের ধরে, তাদের কাছে আমরা শুভ কামনা করেছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, শুভ চিন্তা করেছেন, তাদের কাছে আমরা ঋণী। তারপরে ইন ব্রডার সেন্স আমি সমাজের কাছে, সমাজের প্রত্যেকটি অঙ্গের কাছে আমি পরোক্ষভাবে আমরা বড় হবার উপকরণ পেয়েছি। আমি শিক্ষক সমাজের কাছে ঋণী। ইন্টারকানেক্টেডনেস এর কথা বেদান্ত খুব ক্লিয়ারলি বলে থাকে। দেশের কাছে, সমাজের কাছে, সামগ্রিকভাবে গোটা বিশ্বের কাছে আমি ঋণী। তো এত কিছু ঋণভারে জর্জরিত হয়ে আমি আসলে জন্মসূত্রেই আমি ওই ঋণগুলো নিয়ে এসেছি। এবং যত দিন বাড়ছে, আমি যত সোসাইটির কাছ থেকে, দেশের কাছ থেকে, বিশ্বের কাছ থেকে যত আমি গ্রহণ করছি, আমার ঋণের মাত্রা বাড়ছে। তো ওই কারণে শাস্ত্র বলছেন অপরিগ্রহ, টেক মিনিমাম, গিভ ম্যাক্সিমাম। স্বামীজি খুব অত্যন্ত সুন্দর কথা বলেছেন। The West has solved the problem of maximum, whereas the East has solved the problem of minimum. কত অল্পে আমি জীবন ধারণ করতে পারি। পাশ্চাত্য বলছে জীবনে বাড়িয়ে যাও, বাড়িয়ে যাও, বাড়িয়ে যাও। আর প্রাচ্য জীবন ধারণা, আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতিতে জীবনবোধ, সেটা বলছে অল্পে জীবন ধারণ করে, বাড়িয়ে কি হবে। রবীন্দ্রনাথের গানে আছে, যতই ওঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজন, তবে তোমায় ঘরে হয়নি আনা, সেই কথা রয় বলে। তো সেই তুমিটাকে, সেই তার উত্তর আমি আপনাদের প্রত্যেকের উপর ছেড়ে দিলাম। এটার কোনো জেনারেল
আনসার হয়তো ওইভাবে খোঁজার প্রয়োজন নেই। কিন্তু এই কথাটা তো সত্যি যে যে কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, বাইরের জীবনে যত দিক, বাইরের সমাজ থেকে যত আমরা গ্রহণ করতে চাই, এগুলো আমাদের মনের শান্তি বাড়ানোর ক্ষেত্রে যে কন্ট্রিবিউট করে সব সময়, ঠিক তা নয়। স্বামীজি এক জায়গায় বলছেন যে সেন্সুয়াস লাইফে, ইন্দ্রিয় গ্রাহ্য জগতে যত আমাদের সুখের মাত্রা যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বাড়ে, তাহলে মনের জগতে, আমার অন্তর জগতে আমার অসুখের মাত্রা জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে বাড়তে থাকে। অসুখের মাত্রা মানে সমস্যার মাত্রা, ক্রমাগত কমপ্লিকেশন বাড়ছে। ওর প্রমোশন হয়ে গেছে, আমার তাতে হিংসে হচ্ছে। ওই ছেলেটি এক্সেল করেছে, আমার তাতে ঈর্ষা হচ্ছে। এই ধরনের কমপ্লেক্সে আমরা ভুগতে থাকি। তা এইগুলোর রেমেডি হচ্ছে এটাই, আমার নিজের বাইরের দিকে যতটা আমি গ্রো করব, তার সঙ্গে সঙ্গে ইন্টারনাল ওয়ার্ল্ডেও সমানভাবে আমি গ্রো করব, এই কথাটায় বিশ্বাসবান। তো যে কথাটা বলছিলাম, অল্পে সন্তুষ্ট থাকা, এইটাই প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, এইটার উপরেই সনাতন ভারতবর্ষ গুরুত্ব আরোপ করেছিল। আপনারাও যখন সমাজের চালিকা শক্তিতে পরিণত হবেন কোনো একটা সময়ে, নিশ্চিতভাবেই আপনারা সফল হবেন, প্রত্যেকে আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি। তখন আপনারা এক্সাম্পল সেট করতে পারেন ওইভাবে, খুব মিনিমাম জীবনে গ্রহণ করে, তা আর বাকিটা সবই সোসাইটিতে দান করে। দেশে দারিদ্র এখনো এত প্রকট, আমরা দেখতে পাচ্ছি বিদ্যা মন্দিরে এক একটা বছরে প্রায় 25 লাখ 30 লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ দিয়ে বিদ্যা মন্দিরে কটা ছাত্র পড়ে, সেটা দিয়েও তাদের অভাব মেটানো যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকে যদি আমরা কন্ট্রিবিউট করি ইউ ম্যাক্সিমাম, তাহলে সোসাইটির কি বেনিফিট হলো না হলে সেটা বড় কথা। বড় কথা হচ্ছে সোসাইটির নিশ্চয়ই হয়তো প্রয়োজন আছে বা কখন হয়তো থাকবে, কিন্তু আমার দিক থেকে আমি শান্তি পাবো। তো এই কয়েকটা কথাই আমি সবার সঙ্গে শেয়ার করলাম। আনসেলফিশনেস ইজ গড, এটা একটু প্র্যাকটিস করা, আর 3টে এইচ এর সমানভাবে উদ্বর্তনের কথা চিন্তা করা, আমার হৃদয় মস্তিষ্ক বিকাশের সমানভাবে যেন বিস্তার হয়। নচিকেতার গল্প বলেছিলাম, সেইটা আরেকটু ইলুসিডেট করে এই প্রসঙ্গটাই আরেকটু টেনে নিয়ে গিয়ে তারপরে আমি শেষ করছি। নচিকেতার যে সংলাপ, কথোপকথন যমরাজের সঙ্গে, তার শেষ হচ্ছে এরকম। প্রথমবারে নচিকেতা বললেন যে আমি চাইছি বাবা যেন খুব টেনশন ফ্রি লাইফ লিড করেন। ভালো কথা, রাজি হয়ে গেছেন যমরাজ, তথাস্তু। দ্বিতীয়বারে কি চাইবেন? নচিকেতা বললেন যে আপনারা স্বর্গে দেবতারা আছেন, তারা আনন্দে আছেন একটা কারণেই, কারণ আপনারা যাগযজ্ঞের বিধি ঠিকঠাক জানেন, যজ্ঞ কি করে করতে হয় সেটা আপনারা শিখেছেন, অবগত আছেন। তো এটা এবার আমাকে শিখিয়ে দিন। শিখিয়ে দিলে আমি পৃথিবীতে গিয়ে সবার মধ্যে ওইটা শেয়ার করতে পারি, সবার সঙ্গে ভাগ করে নেব, তাহলে পৃথিবীর মানুষও আনন্দে থাকতে পারে। একটা বাচ্চা ছেলে কোথায় সে চাকরির জন্য বলবে, নিজের স্ট্যাটাসের জন্য প্রার্থনা করবে, দীর্ঘ পরবায়ুর জন্য প্রার্থনা করবে, এবং যমরাজগুলো তাকে তার সামনে অফার রেখেও ছিল, তুমি যা চাইবে তাই পাবে, তুমি দীর্ঘ জীবন চাও, তুমি বড় রাজত্ব চাও, তুমি ধন সম্পদ চাও, কোনোটা চাইলো না নচিকেতা। প্রথমে বললো তার ফ্যামিলির জন্য, তার বাবার জন্য, দ্বিতীয়বারে চাইলো তার সোসাইটির জন্য, আর তৃতীয়বারে চাইলো কি, বলল যে পৃথিবীর মানুষ, তার মধ্যে চিরকালের একটা সংশয়, ডাউট হচ্ছে এই যে মৃত্যুর পরে মানুষের কি গতি হয় কেউ জানে। একদল বলছেন মানুষ বেঁচে থাকে, আরেকদল বলছেন মরে যায়, একেবারে ভ্যানিশ করে যায়, কোনো অস্তিত্বই থাকে। এই যে ডাউট, এটা অনন্তকাল ধরে রয়েছে। তো এইটা আপনি ডিসপেল করুন, এটা আপনি ক্লিয়ার করে দিন।
এই সংশয়ের হাত থেকে আমি কি করে উদ্ধার পেতে পারি, সেই কারণে আপনি পরিষ্কার করে বলুন মানুষের মৃত্যুর পরে কি গতি। তো নচিকেতার দ্বিতীয় বর পর্যন্ত খুব সানন্দে যমরাজ মেনে নিয়েছেন, আর খুব খুশিও হয়েছেন, একটা বাচ্চা ছেলে এরকম চাইছে। যে দ্বিতীয় বরেও বলেছেন তুমি এরকম ভাবতে পেরেছো, আমি খুব খুশি হয়েছি, তোমাকে এই বর তো আমি গ্রান্ট করলামই, তার সঙ্গে সঙ্গে এই যে যজ্ঞের কথা বলছো সেই যজ্ঞের বিধি শিখিয়ে দিচ্ছি, যজ্ঞটা তোমার নামেই এখন থেকে প্রবর্তিত হবে, নাচিকেতা যজ্ঞ। কিন্তু তৃতীয় বর যখন প্রার্থনা করলেন নচিকেতা, তখন মহা সমস্যায় পড়লেন যমরাজ। কেন? কারণ তার চাকরি চলে যাবে, মৃত্যুর যে সিক্রেট অফ ডেথ যদি এটা নচিকেতা জেনে যায় আর পৃথিবীতে গিয়ে সবাইকে বলে তোমরা তো অমর, তোমার মৃত্যু নেই, আত্মা হিসেবে তোমার কোনো মৃত্যু নেই, শরীর হিসেবে তোমার মৃত্যু আছে, এই কথাগুলো বললে তো সবার মৃত্যু ভয় চলে যাবে। তো যমরাজের রাজত্ব থাকবে কি করে, চাকরি থাকবে কি করে? তো কোনোভাবে তিনি বলবেন না, নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছেন। ওই যে চাকরি বাকরি ধনজন বিত্ত বৈভব সবকিছুর কথা বলে কোনোভাবে তাকে টেম্পটেশনের মধ্যে ঠেলতে পারলেন না। নচিকেতা বলছে না, আমি যে কথাটা যে বরটা চেয়েছি সেটাতেই আমাকে স্টেডফাস্টনেস নিষ্ঠা ভরে আমাকে সেখানে স্টিক করে থাকতে হবে, আমি আর নান্যং তস্মান নচিকেতা বৃণীতে, এর বাইরে আর কোনো বর নচিকেতা প্রার্থনা করে না। এই যে স্টেডফাস্টনেস, এই যে নিষ্ঠা, এই যে পরহিতায় চিন্তা করা, এই যে জগদ্ধিতায় চিন্তা করা, আর যার সবকিছুর সূত্রপাত হচ্ছে শ্রদ্ধা থেকে, সিরিয়াসনেস থেকে, যেহেতু বাবা বলেছিলেন তুমি যমের বাড়ি যাও, শ্রদ্ধা সম্পন্ন নচিকেতা ওটা শোনার সঙ্গে সঙ্গে উইথ অল দি আর্নেসনেস, উইথ অল দি সিরিয়াসনেস সে ওটাকে অ্যাকসেপ্ট করেছিল, যমরাজের বাড়ি চলে এসেছিল, যমরাজের সঙ্গে ইন্টারাক্ট করতে পেরেছিল এবং গোটা পৃথিবীর মঙ্গলের জন্য প্রার্থনা করতে পেরেছিল। ওই কথাগুলো চিন্তা করে স্বামীজি যখন কলকাতায় ফিরে আসেন এবং শোভাবাজার রাজবাড়িতে তাকে সংবর্ধনা দেওয়া হয়, তখন বলেছিলেন নচিকেতার চরিত্রকে এখন তোদের সামনে রাখতে হবে, ওইটাকে আদর্শ করতে হবে। এই নচিকেতার চরিত্র আমাদের প্রত্যেকের জীবনের ধ্রুবতারা হোক, আমরা নিজেদের ব্যক্তি জীবনে সাফল্য অর্জন করব, তার সঙ্গে সঙ্গে আমাদের অন্তর জীবনেও যে সংগ্রাম চলছে নিরন্তর, সেই সংগ্রামেও আমি সাকসেসফুল হব, আমি ওখানেও হার মানব। আমি সেলফিশনেস আমার মধ্যে ক্রমাগত আমাকে হারাতে চাইছি। একটা খুব সুন্দর গল্প পড়েছিলাম তোমার তরবারি উপন্যাস, সঞ্জীব চট্টোপাধ্যায়। সেই সঞ্জীব চট্টোপাধ্যায়ের তোমার তরবারিতে যে গল্পের যে নায়ক ছিল, নামটা আমার মনে পড়ছে না, তার বাবা তাকে বলছেন খোকা পৃথিবী তোমাকে ক্রমাগত হারাতে চাইছে, তুমি হেরে যেও না। পৃথিবী হারাতে চাইছে মানে থ্রু অফারিং অফ সেলফিশনেস, ক্রমাগত বলে যাচ্ছে তুমি স্বার্থপর হও, তুমি ভোগ করো, তুমি বিত্ত বৈভব নিয়ে মেতে থাকো, আর এর বাইরে আর কিছু চিন্তা করো না, অন্যের কথা চিন্তা করো না। পৃথিবী তোমাকে হারাতে চাইছে খোকা, হেরে যেও না। তো আমরাও হার মানবো। আমার ভেতরে যে সংগ্রামগুলো চলছে, শ্রেয় আর প্রেয়, প্লেজারেবল আর আমার গুডনেস, তার মধ্যে যে সংগ্রাম চলছে, তার মধ্যে আমি গুডনেসকেই সবসময় প্রেফার করব, বরণ করব। তো এই সংগ্রামে আমরা যেন প্রত্যেকেই জয়ী হতে পারি, সফল হতে পারি, এই প্রার্থনা করছি ঠাকুরমা স্বামীজির কাছে। আমাদের সবাই খুব ভালো থাকুন, দেহে মনে চিন্তায়।